স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় স্ত্রীর জিডি, নির্যাতনের অভিযোগ। করোনায় আরো 7 জনের মৃত্যু, বেড়েছে রোগী ও শনাক্তের হার, 2-1 দিনেই নতুন বিধিনিষেধ। ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় নিহত আরো 1, আহত 35, হতাহতের দায় নেবে না নির্বাচন কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে মনিটরিং সিস্টেম করছে বিটিআরসি, যন্ত্র কিনতে খরচ 28 কোটি টাকা। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার স্ত্রী ডাক্তার জাহানারা ইহসান। এর আগে দুপুরে তিনি 999-এ ফোন করে সহযোগিতা চান। এরপর বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানানো হয়। পুলিশের একটি দল মুরাদ হাসানের বাসায় যায়। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন মুরাদ হাসানের স্ত্রী। এর আগে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য, চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথোপকথনের অডিও ভাইরাল হলে বিতর্কের মুখে পড়েন মুরাদ হাসান। পরে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয় তাকে। দেশে করোনায় আরো 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 5 এবং নারী 2 জন। এরই মোট প্রাণহানি হলো 28,097 জনের। 852টি ল্যাবে 24 ঘন্টায় 23,435 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,140 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.86%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,89,947 জনে। সুস্থ হয়েছেন আরও 196 জন। এরই মোট সুস্থ 15,50,364 জন। রেস্টুরেন্ট, শপিং কমপ্লেক্স, বিমান ও ট্রেনে টিকা সার্টিফিকেট ছাড়া চলাচল করা যাবে না। এ বিষয়ে বাধ্যবাধকতা আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন তিনি। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মাস্ক ছাড়া কেউ বাইরে যেতে পারবে না, টিকা ছাড়া কেউ স্কুলে যেতে পারবে না। 2-1 দিনের মধ্যে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। আমরা এখন থেকে রেস্টুরেন্ট বা কোনো আপনার শপিং মল বা প্লেন এবং ট্রেনে যারা উঠবে তাদেরকে একটা টাইম দিয়ে ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া কাউকে যাতে না ওঠে, সেরকম একটা চিন্তাভাবনার দিকে যেতে হবে। শরীয়তপুর ইউপির ভোটে পরাজিত এক প্রার্থীর লাঠি পেটায় প্রাণ গেল পরাজিত আরেক প্রার্থীর। সাতক্ষীরা মুন্সিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত 39 জন। এদিকে বগুড়ার বালিয়াদিঘি ইউপিতে 4 জন নিহতের ঘটনায় মামলা হয়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শরীয়তপুরের নোয়াপাড়ায় 7 নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেলোয়ার হোসেন, মালিক মালত ও তোফাজ্জল তপাদার। তোফাজ্জলের কাছে ভোটে হারেন দেলোয়ার ও মালিক। বৃহস্পতিবার বাগবিতণ্ডার এক পর্যায়ে মালিককে বেধড়ক পেটান দেলোয়ার। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। সাতক্ষীরার খাজরা ইউপিতে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিমের বিজয় মিছিলের সময় সংঘর্ষ হয় পরাজিত স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলামের অনুসারীদের। এতে 4 জন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 15 জন। প্রতাপনগরে সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু দাউদ ঝালির 4 কর্মী। ডালিম সাহেবের বিজয় মিছিলে ওহিদুল ইসলাম সরাসরি ওরা গুলি করছিল। গুলি করার পরে কয়েকজনের গুলি লাগছে। আমার ছেলে আনন্দ মিছিলে এসেছিল, তাই ওহিদুলের লোকজন গুলি করেছে। আমার ছেলে এখন আহত, আমরা হাসপাতালে এসেছি। আমি আমার ছেলের বিচার চাই। মুন্সিগঞ্জের গজারিয়া ও সিরাজদি খানে সহিংসতায় আহত অন্তত 20 জন। এদিকে মানিকগঞ্জের বাচামারা ইউপিতে কেন্দ্রে নারী নিহতের ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার ভোট গণনা নিয়ে সহিংসতায় 4 জনের প্রাণহানির ঘটনায় বগুড়ার বালিয়াদিঘি ইউপিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে দোকানপাট, স্কুলে যায়নি শিক্ষার্থীরা। এই ব্লকের যারা লোকজন তারা বলছে যে ভোট গণনা এখানে দিয়েছে, ডিক্লার দেওয়া লিখবি, এটা উনি দিবে না, উনি নিয়ে চলে যাবে। এটা নিয়ে সহিংসতা হয়, বড় ধরনের এই ঘটনা ঘটে গেছে। দরজা জানালা ভাঙচুর হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ছাত্ররা ভয়ে আতঙ্কে স্কুলে আসছে না। ময়না তদন্ত শেষে নিহত 4 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউপি নির্বাচনে হতাহতের জন্য নির্বাচন কমিশন দায়ী নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। এ সময় সিইসি আরও বলেন, কোনো এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন কমিশনার মাহবুব তালুকদার। জাতীয় পরিচয়পত্রে নাগরিকের পরিচয় প্রকাশ হয়ে থাকে, তবে পরিচয়হীনদের পিতামাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা রয়ে গেছে। ফলে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন যৌনকর্মীদের সন্তান, তৃতীয় লিঙ্গ এবং এতিমখানায় বড় হওয়া সন্তান যাদের পিতামাতার পরিচয় জানা নেই। কিভাবে তাদের নাম অন্তর্ভুক্ত করা যায় এ নিয়ে নির্বাচন কমিশন বৃহস্পতিবার এক কর্মশালার আয়োজন করে। পরিচয়হীনদের জাতীয় পরিচয়পত্রে জটিলতা দ্রুত নিষ্পত্তি করা উচিত বলে মন্তব্য করেন বক্তারা। প্রয়োজনে জাতীয় সংসদে যদি কোনো আইন প্রণয়নের প্রয়োজন হয়, অবশ্যই আমরা সেই বিষয়টির তখন সেটা আমরা বিবেচনা করব। ইউপি নির্বাচনে সহিংসতায় হতাহতের ঘটনায় ইসি সচিব প্রার্থীদের দায়ী করেছিলেন। কর্মশালা শেষে প্রধান নির্বাচন কমিশনারও একই কথা বলেন। কালকের যে ঘটনাগুলো ঘটেছে, যে নিহত হয়েছে, প্রত্যেকটা কিন্তু কেন্দ্রের বাইরে, দূরে, নির্বাচন কেন্দ্রের বাইরে। সুতরাং নির্বাচন কমিশন এ ব্যাপারে মোটেই দায়ী না, একেবারেই দায়ী না। পঞ্চম ধাপের ইউপি নির্বাচন পর্যবেক্ষণ শেষে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, ভোট যুদ্ধে এখন যুদ্ধ আছে, ভোট নেই। সন্ত্রাস ও সংঘর্ষ যেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের অনুষঙ্গ হয়ে উঠেছে। এখন ভোট যুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। এ প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মিডিয়ায় প্রচার পাওয়ার জন্য এক এক সময় এক এক কথা বলেন, যা মিথ্যাচার। সারিবদ্ধভাবে লাইন দিয়ে মহিলা পুরুষ দীর্ঘক্ষণ ধরে তারা লাইন দিয়ে ভোট দেয়। এরা কারা? এরা ভোটার না? এরা কি ভোট দেয় না? সুতরাং এই কথার মধ্যে কোনো সঙ্গতি নেই। উনি একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেন, হয়তো তার কোনো এজেন্ডা আছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য, নির্বাচন কমিশন হেয় করার জন্য। এটা কথা আমি বারবার বলেছি। যেটা মিথ্যা কথা, মিথ্যাচার এবং অপ্রাসঙ্গিক অপবাদ। এর আগেও নির্বাচন নিয়ে সিইসি ও মাহবুব তালুকদারকে প্রকাশ্যে ভিন্ন মত দিতে দেখা গেছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতা ধারাবাহিকতা থাকায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি কাজের সমালোচনা রয়েছে, তবে তা অতিক্রম করেই এগিয়ে যাবে বাংলাদেশ। রাজধানীর বিজয় সরণিতে নির্মিত দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ এবং 3 বাহিনীর ইতিহাসের নানা নিদর্শন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাদুঘরটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 2009 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার, আর এই জন্যই দেশের সব খাতে ধারাবাহিক উন্নয়ন হয়েছে। আর দীর্ঘ সময় সরকারে থাকার ফলে আজকে বাংলাদেশকে আমরা শুধু উন্নয়ন করে না, বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত করতে সক্ষম হয়েছে, যেটা 2008 নির্বাচনে ইশতেহারে আমাদের ঘোষণা ছিল। তথ্য উপাত্ত ও প্রমাণ উপস্থাপন করে সরকার প্রধান বলেন, সমুদ্র সীমা অর্জন ও সম্পদ আহরণ আওয়ামী লীগ সরকারেরই সাফল্য। 11 সালের মধ্যে সকল তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সমুদ্র সীমা আমাদের অধিকার আছে। আমরা সেগুলি সম্পন্ন করেই কিন্তু আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করি, যে সমুদ্র সম্পদ এখন আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপকভাবে কাজে লাগছে বা কাজে লাগবে, আরও লাগাতে পারবো আমরা। পরে শেখ হাসিনা বলেন, 96 সালে ক্ষমতায় এসে সশস্ত্র বাহিনীকে আধুনিকভাবে গড়ে তোলার কাজ শুরু করে আওয়ামী লীগ। এজন্য সামরিক 3 বাহিনীর মধ্যে আধুনিক প্রযুক্তি জ্ঞান অন্তর্ভুক্ত করা হয়। আমাদের প্রত্যেকটা বাহিনীকে আধুনিক
করে তোলা, এটাই ছিল। এমনকি পদবিগুলি পর্যন্ত আমি পরিবর্তন করে দিয়ে ঠিক আন্তর্জাতিক মানের করে দিয়েছি। তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ ও সামরিক বাহিনীর কার্যক্রম জানানোর উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাদুঘর। এখান থেকে তরুণরা সামরিক বাহিনীতে যোগদান এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় উদ্বুদ্ধ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ চিরজীবী হোক। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরোধী দল দমনে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায় ও বেআইনিভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হবিগঞ্জে বিএনপি সমাবেশে হামলায় আহত চিকিৎসাধীন ছাত্রদল নেতাকে দেখতে গিয়ে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, এই সরকার মূলত সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের বিশ্বাসী একটি সরকার। তারা কোনো ধরনের ভিন্নমত সহ্য করে না, যার ফলে তারা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষা করা হবে বলেও জানান তিনি। আজকে এভাবে অন্যায়ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিশেষ করে পুলিশকে ব্যবহার করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায়, একদলীয় শাসন ব্যবস্থা তারা যারা প্রতিষ্ঠা করতে চায় সেই লক্ষ্যে তারা চলেছে। আমরা আবারও বলছি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরানো হবে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করতে যন্ত্র কিনতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এজন্য ব্যয় হতে পারে ন্যূনতম 28 কোটি টাকা। টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, প্রয়োজনের তাগিদে নিজস্ব মনিটরিং সিস্টেম গঠন করতে যাচ্ছে বিটিআরসি। এদিকে সাইবার সিকিউরিটি মনিটরিং এর জন্য দক্ষতা সম্পন্ন একটি শক্তিশালী দল গঠনের পরামর্শ বিশ্লেষকদের। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি, ডিজিএফআই, পুলিশ টেলিকম, সিআইডি ও র্যাব সহ বিভিন্ন আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থায় সাইবার সিকিউরিটি মনিটরিং সিস্টেম রয়েছে। তারা সফটওয়্যার ভিত্তিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করে রাষ্ট্রবিরোধী সহ বিভিন্ন আপত্তিকর কন্টেন্ট চিহ্নিত করে বিটিআরসির কাছে পাঠায়। এসব কন্টেন্ট বন্ধের জন্য ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে আবেদন জানায় বিটিআরসি। তবে এবার নিজস্ব সাইবার সিকিউরিটি মনিটরিং সিস্টেম গঠন করতে যাচ্ছে বিটিআরসি। এর জন্য কিনতে যাচ্ছে একই ধরনের সফটওয়্যার ভিত্তিক ওপেন সোর্স ইন্টেলিজেন্ট। এর ন্যূনতম মূল্য 28 কোটি টাকা। কন্টেন্টগুলো পুনরায় বিশ্লেষণ, নিরীক্ষণ ও ট্র্যাক সহজ করার পাশাপাশি সংস্থাগুলোর সমন্বয়ের অভাবই এমন সিদ্ধান্ত বলে জানায় সংস্থাটি। কিছুটা সমন্বয়হীনতা আছে, সবাই একসাথে কাজ করতে পারলে জিনিসটা আরো সুন্দর হতো। এতে সবসময় যে সমন্বয়হীনতা তা কিন্তু না, একই কাজ যদি দুইজনে করে এবং দুই দিকে যদি রেজাল্ট একই রকম হয় সেগুলো কাজটা আরো ওভারশিওর হয়ে কিন্তু কাজটা করা যায়। প্রযুক্তি কেনার পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স নবায়নেও প্রতি বছর বড় ধরনের ব্যয় হয়। তাই একটি প্ল্যাটফর্মে নজরদারি হলে কার্যকারিতার পাশাপাশি সরকারের ব্যয়ও কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অযৌক্তিক একই ইনফরমেশন যদি 3টা জায়গা থেকে আপনি সেম বডি তৈরি করে রেখেছেন, তারা একই কাজ করে, সেটা তো হওয়া উচিত না। সেন্ট্রাল একটা জায়গা থাকলে তারা কাজগুলোকে ভাগ করে দিতে পারতো, তাহলে যেই উইং যেটাতে কনসেন্ট্রেট করার সেটাতেই ভালোভাবে তারা কাজ করতে পারতো। মনিটরিং সিস্টেম চালু হলে বিটিআরসি প্রয়োজন মতো নজরদারি করতে পারবে বলেও মন্তব্য করেন টেলিযোগাযোগ মন্ত্রী। এমন কিছু বিষয় আছে যেগুলো মনিটরিং করার দরকার আছে এবং সেই কারণেই তারা এই বিষয়গুলোর মনিটরিং করার জন্য নিজস্ব ব্যবস্থা করতেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সফটওয়্যার ভিত্তিক ওপেন সোর্স ইন্টেলিজেন্ট কেনার প্রস্তুতি নেওয়া হবে বলেও জানায় বিটিআরসি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর ব্যাখ্যা চাইতে সার্ভিস প্রোভাইডারদের তলব করবে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, কোনো পত্রিকায় ভুল তথ্য পরিবেশনের জন্য সেই পত্রিকার সম্পাদক ও প্রকাশককে দায়ী করা হয়, তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তিনি প্রশ্ন রাখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর ফলে যদি হানাহানি হয় তাহলে যারা সার্ভিস দিচ্ছেন তারা কেন দায়ী হবে না? এদিকে বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে এবং আগামী যে কোনো বৈঠকে সার্ভিস প্রোভাইডারদের ডাকা হবে বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যখন গুজব রটনা হয় বা অসত্য জিনিস প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হয়, সেটির দায়ও তো সামাজিক যোগাযোগ মাধ্যমের সার্ভিস প্রোভাইডারকে নিতে হবে।
আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং বিশ্বাস ক্ষমতা আইনের মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মোসাম্মদ সাজেদা লতা। তবে অভিযোগপত্রের বিষয়ে এখনো কোনো আদেশ হয়নি। হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় চাঁদাবাজি, ডিজিটাল নিরাপত্তা এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা আরও আলাদা 3টি মামলা রয়েছে। বর্তমানে সব মামলায় জামিনে আছেন তিনি। গত বছরের 29 জুলাই নিজ বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র্যাব। আটকের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ এবং ইয়াবা উদ্ধার করা হয়েছিল। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠিয়েছে বিচারিক আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে তথ্য জানা গেছে। এর আগে গত 8ই ডিসেম্বর আবরার হত্যা মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান ওই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার ঘটনা সারা দেশের মানুষকে ব্যথিত করেছে। 2019 সালের 6ই অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিনই ছাত্রলীগের 19 নেতাকর্মীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা। ভাওয়ালের শালবনের শিশু হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এই মামলায় 19 পুলিশ সদস্য সাক্ষী না দেওয়ায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি কে এম জাহিদ সরওয়ারের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দিয়েছেন। রায়ে আদালত বলেন, এই মামলায় ন্যায় বিচার ভুল উণ্ঠিত হয়েছে। জোর করে আদায় করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে রায় দেওয়া হয়েছে। মরদেহের ফরেনসিক রিপোর্টে 2 ধরনের বয়স পাওয়া যাওয়ার বিষয়টি বিচারিক আদালত বিবেচনায় নেয়নি। 11 বছর আগে খুন হওয়া 8 থেকে 10 বছরের সেই ছেলে শিশুটির নাম পরিচয়ও জানা যায়নি। মামলায় পুলিশ জানিয়েছিল, শিশুটিকে হত্যার পর আসামি শঙ্কর এবং জাকির কঙ্কাল দেখিয়ে এক ব্যক্তিকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল। পরে 2005 সালের এপ্রিলে তারা ধরা পড়ে। কুমিল্লার লাকসামে বিআরটিসির বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন একই পরিবারের 4 জন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক। ঘন কুয়াশা এবং একই লেনে বিপরীতমুখী 2 পাশের যান চলাচলের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লার লালমাই উপজেলার পট্টি গ্রামের অটোরিকশা চালক বাহালুল তার স্ত্রী, মেয়র, শাশুড়ি সহ বৃহস্পতিবার ভোরে সিএনজিতে করে রওনা হয়েছিলেন ফেনীর দাগনভূঞায়। সেখানে তাদের এক আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু পথেই লাকসাম এলাকায় বিআরটিসির বাসের সাথে সংঘর্ষ হয় সিএনজিটির। ঘটনাস্থলেই প্রাণ হারান বাহালুল ও তার শাশুড়ি। হাসপাতালে নেয়ার পথে মারা যান তার স্ত্রী ও মেয়ে। বাবা মা ও বোনকে হারিয়ে বাকরুদ্ধ অটোরিকশা চালক বাহালুলের 3 মেয়ে। লাকসাম নামক স্থানে একটু সামনে যাইতে ওখানে বিআরটিসি বাসের সাথে ধাক্কা খায়। সে সিএনজি অটোতে ছিল। আমার মাকে হারিয়েছি, বাবাকে, ছোট বোনকে, নানুকে হারিয়েছি। এখন আমাদেরকে দেখার মতো কেউ না। আমরা আসলে দৃষ্টান্তমূলক বিচার চাই এবং কি তার ক্ষতিপূরণ দাবি করতেছি। তার ফ্যামিলিতে আর কেউ নেই, তার 3টা মেয়ে আছে। পুলিশ জানিয়েছে, কুমিল্লা নোয়াখালী মহাসড়কের নির্মাণ কাজ এবং ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। 4 লেন রাস্তার এক পাশ বন্ধ, রাস্তার কাজ করতেছে, অন্য আরেকটা পাশ দিয়ে উভয় দিকের গাড়ি চলাচল করতেছে। এই অবস্থায় একটা বিআরটিসি বাসের সাথে সিএনজিটার মুখোমুখি সংঘর্ষ। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লটারিতে ভর্তির সুযোগ না পেয়ে অনিশ্চয়তা স্কুলের লাখো শিক্ষার্থী। তবে মন্ত্রণালয় বলছে, 2য় দফা ভর্তির তালিকা দেওয়া হয়েছে, প্রয়োজন হলে আবারও দেওয়া হবে। ভর্তি হতে পারবে সবাই। এবার প্রথমবারের মতো বেসরকারি স্কুলে লটারিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ কার্যক্রম পরিচালনা করেছে। 3,68,707 জন আবেদনকারীর মধ্যে 2,76,641 জন পছন্দ অনুযায়ী স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। তবে না পাওয়া অনেক শিক্ষার্থী আছে অনিশ্চয়তায়। অনেকে বাচ্চা স্কুলে চান্স পায়নি, তাও অনেক চেষ্টার মধ্যে আছে। কোনো স্কুলে চান্স পায় নাই,
তারা খুব টেনশনে আছে। তাদের বিষয়ে সরকারের একটু নজর দেওয়া উচিত বলে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে অনেক স্কুলই কেন্দ্রীয় লটারির আওতায় আসেনি, সেখানে শিক্ষার্থী ভর্তি হতে পারছে। এছাড়া ভর্তির দ্বিতীয় তালিকাও দেয়া হয়েছে। এই দুইটার মাধ্যমে যদি ভর্তি সম্পন্ন হয়ে যায় তাহলে তো হলোই। আর যদি কারো এই দুই তালিকার পরেও যদি কারো আসন শূন্য থাকে তাহলে তারা যদি আমাদের কাছে আবারও চায়, সে আলোকে আমাদের সফটওয়্যারের মাধ্যমে সেকেন্ড ওয়েটিং লিস্টও আমাদের কাছে আছে। এখনো অনেক স্কুলে প্রায় 5 লাখের মতো আসন খালি আছে। নিজ উদ্যোগে শিক্ষার্থী ভর্তি করাতে তাদের চিঠিও দেয়া হয়েছে। নামী স্কুলে ভর্তির মানসিকতা ত্যাগ করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। টোটাল যে আসন সংখ্যা তার থেকে আমাদের আবেদনের সংখ্যা কম। হয়তো কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে উনি ভর্তি হতে গিয়ে ওনার চাহিদার মতো প্রতিষ্ঠানে হয়তো ভর্তি হতে গিয়ে উনি হয়তো অতিরিক্ত হয়ে গেছেন। উনি ওনার পাশের প্রতিষ্ঠানে বা অন্য কোনো প্রতিষ্ঠানে ওনার সুবিধা মতো সেই প্রতিষ্ঠানে নিশ্চয়ই আসন শূন্য থাকবে, সেই আসনে উনি ভর্তি হতে পারবেন। তবে নতুন আবেদনে অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে জানিয়েছে অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্ছেদ হলো রাজধানীর মিরপুরের অবৈধ আইনখোলা বাজার। 15 বছর ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় অনুমতি ছাড়াই এখানে চলছে বাজার এবং চাঁদাবাজি। ঝটিকায় অভিযান শেষে ডিএনসিসি মেয়র জানান, উত্তর ঢাকায় কোনো অবৈধ দখলদার থাকতে পারবে না। রাজধানীর মিরপুরের রাইনখোলায় 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পাশে উৎসুক জনতার ভিড়। ডিএনসিসির মেয়র এসেছেন ঝটিকা অভিযানে, উদ্দেশ্য ফুটপাত দখলমুক্ত করা। ফুটপাত দখলমুক্ত করতে এসে সরকারি জায়গাতে বসা অবৈধ রাইনখোলা বাজারে হাত দেন উত্তরের মেয়র। এ সময় ব্যবসায়ীরা জানান, সমিতির মাধ্যমে পরিচালিত হয় বাজারটি, প্রতিদিন দিতে হয় চাঁদা। 50 টাকা করে সমিতি দেই, একটা মার্কেটের মানে খরচ বাবদ 40-50 টাকা। এই ক্ষতিপূরণটা কেটে দিবে এখন? হ্যাঁ, আমাদের সমিতির লোক আছে চিটার। এটা তো মালিকেরা নাই, যারা সমিতির আন্ডারে এরা নেই। কত করে নেয়? আমরা মনে করেন প্রতিদিন মাসে 1900 টাকা করে ভাড়া দিই, আর লাইট বিল, কারেন্ট বিল এটি আলাদা। ব্যবসায়ীরা আরও জানান, বাজার সমিতির সভাপতি কাজী আলাল এবং কাজী স্বপন স্থানীয় কাউন্সিলরের আশীর্বাদ পুষ্ট। তবে বিষয়টি পাশ কাটিয়ে যান 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এমনকি কাউন্সিলর অফিসের পাশে এমন অবৈধ বাজার কিভাবে বসেছে সে প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি তিনি। এটা আমার ব্যর্থতা বলবেন না, এটা আমাদের কাজের সমন্বয়হীনতা। কারণ হয়েছে যে এখন বর্তমানে জনবল আমাদের কম, তার পরবর্তীতে আপনার করোনা ভাইরাস। ডিএনসিসি মেয়র জানান, ফুটপাত দখল করে যেন কেউ ব্যবসা করতে না পারে সেজন্য কঠোর হবে সিটি কর্পোরেশন। কাউন্সিলর কিন্তু বকাবকি করেছে। আমি কাউন্সিলরকে বলেছি যে তুমি এখানে কি করলা। কাউন্সিলরের কথা হচ্ছিল যে আমরা বলি কিন্তু এখানে কেউ ওঠে না। যারা আপনারা বাজার করেছেন কিন্তু আমার এই ক্যাচ পিট তারা বন্ধ করেছে, আমার ড্রেন তারা বন্ধ করেছে। এখানে ওনারাই হচ্ছিল এই এলাকার, ওনারা যা বলবে এলাকার তাই ভিত্তিতে চলবে, এটা চলতে পারে না। পরে মিরপুরের আরও কয়েকটি এলাকা পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন ক্রাইস্ট চার্চে রয়েছে। 3 বছর আগে যে শহরে সন্ত্রাসী এক হামলার ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা, সেখানেই রোববার শুরু হবে চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট। 1-0 এগিয়ে থাকায় এবার চাপমুক্ত মুমিনুলের দল। সাল 2019 সিরিজের তৃতীয় টেস্ট খেলতে বাংলাদেশ দল ক্রাইস্ট চার্চে। 16 মার্চ খেলা শুরুর ঠিক একদিন আগে ঘটে ভয়াবহ অঘটন। অনুশীলনের পর টাইগারদের কয়েকজনেরও আল নূর মসজিদে জুমার নামাজে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাওয়ার আগেই জঘন্যতম এক সন্ত্রাসী হামলায় 51 জন মারা যান মসজিদের ভেতরে। তামিম মিরাজ তাইজুলদের এই ভয়াবহ চেহারা আজও সবাইকে নাড়া দেয়। তারা মসজিদে যাওয়ার আগেই হামলা শুরু হওয়ায় বেঁচে যান টাইগার ক্রিকেটাররা। 3 বছর পর সেই শহরে আবার পা রেখেছে মুমিনুলের দল। সেবার প্রথম 2 টেস্টেই ছিল ইনিংস ব্যবধানে হার। সফরের প্রথম ভাগে মন খারাপ, আর শেষটায় প্রচন্ড ভয় নিয়ে দেশে ফিরতে হয়। এবার প্রেক্ষাপট ভিন্ন। মাউন্ট মঙ্গানুই থেকে পাওয়া জয়ে সিরিজের লিড টাইগারদের। 3 বছর আগে যে শহরের স্মৃতি ভুলতে চেয়েছেন সবাই, এবার সেই শহর থেকেই আসতে পারে সিরিজ জয়ের খবর। প্রথম টেস্টে জয়ের আনন্দ নিয়ে আমরা ক্রাইস্ট চার্চে পৌঁছেছি। সকালে রওনা দেওয়ার আগেও পেস বোলাররা জিম সেশন করেছে। দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতির জন্য 2 দিন সময় পাবো আমরা। সিরিজের প্রথম টেস্টে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক দল। ব্ল্যাক ক্যাপদের সেই চাপে থাকার সুযোগটাই নিতে হবে বাংলাদেশকে।
ম্যাচে সবার শারীরিক পরিশ্রম একরকম হয় না, সেটা মাথায় রেখেই দুদিনের অনুশীলন সাজানো হবে। জয়ের ইনজুরি ছাড়া সবাই ফিট আছে। রোববার শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দলীয় সমন্বয়ে মাউন্ট মঙ্গানুয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পর্যাপ্ত সুযোগ আর নতুনদের উপর আস্থা রাখলে সাফল্য আসবে, বিশ্বাস সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ঘরের মাঠে পেসারদের আরো ভালো উইকেটে খেলার সুযোগ করে দেয়ার তাগিদ নড়াইল এক্সপ্রেসের। পুরো ফিট না থাকায় বিসিএল এ খেলা অনিশ্চিত, তবে বিপিএল এর শুরু থেকেই ঢাকাকে সার্ভিস দিতে চান মাশরাফি। আসো, বোলিং এর সময় রিয়াদ ভালো বলতে পারবে। বৃহস্পতিবার সকালে মিরপুর একাডেমি যেন আলো ঝলমলে। মাশরাফির আগমন বড় উপলক্ষ। বিসিবি একাডেমিতে ফিরেই শর্ট রান আপে ফেরার বার্তা ছিল না পুরনো রিদমে। পঞ্চপাণ্ডবের ৩ মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহর একসাথে অনুশীলন আকর্ষণের কেন্দ্রে। যদিও নিউজিল্যান্ডে মুমিনুলদের ঐতিহাসিক জয়ের রেশ কাটেনি তখনও। প্রেক্ষাপট বিশ্লেষণে এই জয় ম্যাচের কাছে বাংলার ক্রিকেটে সর্বোচ্চ অর্জন। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার থেকে বলা উচিত যে এটাই সর্বোচ্চ জয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই, এবং নিউজিল্যান্ডের মাটিতে, এবং যেখানে নিউজিল্যান্ড বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট চ্যাম্পিয়ন আর কি, চ্যাম্পিয়নশিপে। সো এটা তো দারুণ ব্যাপার। মঙ্গনুয়ে ইতিহাস গড়ার পর আক্ষেপ জানিয়েছিলেন নেপথ্যের নায়ক এবাদত। মাশরাফির কণ্ঠেও একই সুর, অনুরোধ বিসিবির কাছে। কতটুকু আস্থা আপনার আছে এটাও ডিপেন্ড করে পেস বোলারদের উপর। আপনার যখন আস্থা থাকবে না, পেস বোলারদেরও কিন্তু নিজের উপর আস্থা আস্তে আস্তে সরে আসে। সো এটা খুব ভালো দিক যে পেস বোলার ম্যাচ জিতিয়েছে। হ্যাঁ, ব্যাটসম্যানরা রান করেছে, বাট আলটিমেটলি এবাদত যদি ওই টাইমে উইকেট না নেয় তো হয়তো বা আমরা ম্যাচ জিততাম না, ড্র হইতে পারতো। ব্যাক ইনজুরিতে বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে খেলা নিয়ে আছে সংশয়, তবে বিপিএল এর শুরু থেকেই নামতে চান নড়াইল এক্সপ্রেস। বিসিএল এ আসলে খেলবো কিনা কোনো কনফার্মেশন আসেনি। আমার ব্যাক পেইন আছে একটু, সো আজকে অনেকদিন পরে আসছি। একটু সময় লাগবে হয়তো বা। আর হ্যাঁ, সামনে বিপিএল আছে, সো আস্তে আস্তে শুরু করছি, তবে ডিপেন্ড ব্যাক পেইনটার কি অবস্থা হয় সেটার পরে। ম্যাচ ফিট না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শে অনুশীলনে নিয়মিত দেখা যাবে মাশরাফিকে। বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে ম্যাচকে না পাওয়া গেলেও সাকিবের খেলা নিশ্চিত তার দল সেন্ট্রাল জোন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন। ফাইনালে সাউথ জোনকে তারা হারিয়েছে 4 উইকেটে। এ নিয়ে তৃতীয়বার এই শিরোপা জিতল সেন্ট্রাল। মিরপুরে দু দলের লড়াই হয়েছে জমজমাট। শেষ দিন জয়ের জন্য দরকার ছিল 192 রান। হাতে 7 উইকেট নিয়ে চ্যালেঞ্জ শুরু করে সেন্ট্রাল জোন। সৌম্য, সালমান এবং তাইমুরকে হারিয়ে চাপে পড়েছিল সেন্ট্রাল। সেখান থেকে দুরন্ত সেঞ্চুরিতে দলকে জিতিয়েছেন শুভাগত হোম। অধিনায়কের সাথে জুটি গড়েন জাকির আলী। শুভাগত 114 আর জাকির অপরাজিত ছিলেন 41 রানে। 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা শুভাগত হোম। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।